আপনি আবার প্রবাসে যাবেন না? ভাই আমি প্রবাস থেকে ছুটিতে আসছিলাম 4 মাসের ছুটিতে আসার পরে আমি আর চাই নাই। এখন আমার ভাই আমার জীবনটাই আমার লাইফটাই এখন শেষ হয়ে গেছে। আমার একটা স্বাস্থ্য বোন ছিল, তার সাথে আমার রিলেশন হয়। তার এক পর্যায়ে তার ব্যাগ থেকে শুরু করিয়া জুতা থেকে শুরু করিয়া তার পড়া যাবতীয় খরচা আমি বহন করি। আমি তখন আপনার হইছে ডিগ্রি 3rd ইয়ার ছিলাম। ওরা একটু হালকা আমাদের তুলনায় একটু নিম্নবিত্ত ছিল। আর ওর আম্মুরে আমি সবসময় বলতাম যে কাকি আমাদের মেয়েটা বড় হইলে আমি বিয়ে করবো। আর কাকিও সবসময় বলতো তুই তোর বউরে পালিয়া বড় করিস, তখন যদি বড় হয় তখন তোর কাছেই দিব। এই অবস্থায় চলতে থাকে। ও যখন 9-এ ওঠে তখন হঠাৎ করে আমার পরিবারের সবাই জানে ওর ব্যাপার আর আমার ব্যাপার, কিন্তু আমার পরিবারের কেউই এই ব্যাপারটা মাইনে নিতে পারে নাই। ওর ফ্যামিলি সবাই রাজি, কিন্তু আমার ফ্যামিলি কেউ রাজি না। বাসা থেকে প্রেশার ক্রিয়েট করে যেন ওর সাথে যেন আমি যেন কথা দিয়ে না বলি। পরে আমি কি করছি, আমার লাইফে ওরে আমি চাই যেইভাবেই হোক ওরে আমার লাইফে চাই। আমার আব্বু আম্মুরে রাজি করার জন্য আমার ঘরে বাইয়া বিশ্বাস করবে না, আমার ঘরের টিভি থেকে ফ্রিজ থেকে শুরু করে আমি সব ভাঙচুর করিয়ে ফেলাইছি ওর জন্য। আমি শুধু ওরে চাই। আমার বাবা মার সাথে সবার সাথে আমি খারাপ ব্যবহার করছি। আব্বু আম্মু আমার বাসার কেউই রাজি হইতেছে না। আমার একটাই কথা ছিল, আমার লাইফে আমি ওরে চাই, ওরে ছাড়া আমার জীবন বৃথা। পরে এই ওদের বাসার সাথে আর আমার বাসার সাথে একটা আলাদা একটা দূরত্ব তৈরি হয়ে যায়। আপনাদের সম্পর্ক নিয়ে আমাদের সম্পর্ক নিয়ে একটু দূরত্ব তৈরি হয়ে যায়। দূরত্ব তৈরি হওয়ার পরে 15 দিনের মাথায় ওর পরিবার থেকে ওরা অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। ভাইয়া ওরেও অন্য জায়গায় বিয়ে দেওয়ার পরে আমি একটা সপ্তাহ পর্যন্ত সেন্সলেস অবস্থায় ছিলাম। একবার হুশ হই, আবার দেখি যেন আমার হাতের মধ্যে সেলাইন, আবার হুশ হই, আবার দেখি যেন আমার হাতের মধ্যে সেলাইন। এইভাবে একটা সপ্তাহ আমি একটা সপ্তাহ আমি পার করছি শুধু অর্জন। আমি ওরা পাগলের মতন ভালোবাসতাম। আমি ভাইয়া কান্না করছি, তুমি তো আমার লাইফটাই নষ্ট করে দিছ। তুমি যদি একবার যদি বলতো যে আমি বিয়েতে রাজি না, তাহলে তোমার তো আর বিয়ে দিতে পারতো না। আর তোমার আমি বারবার বলছি চলো আমরা পালিয়ে যাই, ও রাজি হয় নাই। ওর ফ্যামিলি ওর যেখানে দিছে ওইখানে রাজি হয়েছে। পরে একটা সপ্তাহ পর আমার নাম্বারে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ওই সংসার করতে রাজি না, ওই জামের সাথে থাকবে না। ওরা আমি ওরে বুঝাই যে তোমার একটা বিয়ে হয়েছে, এটা এখন আমরা যা কিছুই করি হয়তো আমার আবেগ, আমি কান্না করব, কিন্তু এটা তোমার ধৈর্য সহকারে নিতে হবে। ও বলছে যে না, ও থাকতেই পারবে না। তবে আমি কি করছি, আমি বলছি যে ঠিক আছে তুমি যদি একেবারেই যদি না থাকতে পারো তখন তুমি আসো, আমি তোমাকে গ্রহণ করব। পরে কি প্রথম স্বামীর ঘর থেকে তাকে আবার নিয়ে চলে আসছিলেন? ও 2 মাসের মাথায় ওর স্বামীর ডিভোর্স দিয়ে চলে আসে। বিয়ে 2 মাসের মাথায় ও স্বামীর ডিভোর্স দিয়ে চলে আসে। এটা আবার আমার বাসার সবাই আবার ভালো চোখে নেয় নাই। আমার বাসার সবাই আবার জানতো যে ও আমার জন্য চলে আসে। আমার বাসার সবাই আবার তখন তড়িঘড়ি করে আমাকে বিদেশ পাঠিয়ে দিবে, সৌদি আরব পাঠিয়ে দিবে। আমি সৌদি আরব যাইতে চাই নাই। পরে পরিবারের সাথে আমি রাজি হয়েছি। পরে আমি ঢাকাতে আসিয়া পড়ছি, আমার এলাকাবাসী সবাই জানাইয়া। ও কি করছে, ও আবার হইছে আমার পরের দিন আবার ঢাকাতে এসে হাজির। কেন আছে, ওরা বিয়ে করতে হবে। ও আমারে ফোন দিছে যে তুমি কোথায়। আমি বলছি যে আমি তো শুনি একটা আমার খালামুনির বাসায়। পরে বলছে যে তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি কুড়িল বিশ্ব রোডটা এসে পড়ো, আমি ওই জায়গায় আছি, আজকে আমরা বিয়ে করব। পরে হয়েছে কি, ওকে আমি বিয়ে করি। বিয়ে করার পরে কি করছে, ওর মামার বাসায় আমারে নিয়ে যায়। ওর মামার বাসায় আমরা কিছুক্ষণ সময় একসাথে কাটাই। ওর আম্মুর কাছে রাখকে আমি দেশে বেরিয়ে চলে যাই। আমার বাসার কেউ জানে না। রেজিস্ট্রি করেছেন? হ্যাঁ, আমার বিয়ে রেজিস্ট্রি হয়েছে। এটা 2022 সালের ঘটনা। আচ্ছা, এরপর আপনি দেশের বাইরে চলে যান? আমি দেশে বাইরে চলে যাই। তারপর আমি দেশে বাইরে চলে যাওয়ার পরে আমার ওয়াইফ বেশ যোগাযোগ, আমার তো স্বামী স্ত্রী, ওর যখন টাকা লাগতো আমার ফোন দিত, সবকিছুই করতো। আমি ওরে আবার অগাধ বিশ্বাস করতাম। কারণ অগাধ বিশ্বাস এই কারণে করতাম, প্রচন্ড বিশ্বাস করতাম। ওর সাথে আমার রিলেশন ছিল। রিলেশন থাকা অবস্থায় ওরা অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর ওই সংসার থেকে আবার আমার জন্য চলে আসে। তাহলে কি ওই মেয়ে কি অন্য কোনো ছেলের সাথে রিলেশন করতে পারে? মানে আমি মাথার ভিতরে আনতে পারতাম না। আমি ওরা বিশ্বাস করতাম, ওরা বলতাম যে আমি টাকা দিব, আমি পয়সা দিব, তোমার যখন যা কিছু লাগে তুমি ওইটা পড়বা, ওইটা খাইবা, তুমি কলেজে যাইবা, তুমি সব কিছু তোমার নিজে মন মতন করবা, শুধু অন্য কোনো ছেলের দিকে তাকাইতে পারবা না। আর ও বলতো যে না, আমি কেন তাকাইবো, আমার স্বামী আছে, সব কিছু আছে। মানে ও আমাকে এইভাবে কথা বলতো। পরে বিদেশে থাকা অবস্থায় ও ইন্টার কমপ্লিট করলো। ইন্টার কমপ্লিট করার পরে ও আমারে বললো যে আমার তো ইন্টার কমপ্লিট হয়েছে, আমি ভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাই, আমার সেজন্য কোচিং করতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক মতো পড়ালেখা করবা। আমি
যা কিছু লাগে আমি যতটুকু পারি আমি দিব। কোচিং করছে, কোচিং শেষে এই ফাঁকে আবার আমি 2024 সালের সেপ্টেম্বরের দিকে সরকার পতনে 1 মাস পরে আমি দেশে চলে আসি। আমি দেশে চলে আসার পরে ও আমারে প্রথম বলতে আছে যে ঠিক আছে তুমি দেশে আইছো, এখন পর্যন্ত তোমার বাসার কেউ তো জানে না, তুমি একটা কাজ করো, আমাকে তোমার বাসায় নিয়ে যাও। আমি বলছি যে ঠিক আছে, আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাবো, কিন্তু আমাকে আরও কিছুটা দিন সময় দিতে হবে, কারণ এখন পর্যন্ত আমার বাসার কাউরে আমি জানাই নেই। আমার বাসার সবাই আমি জানাবো, আসতে দিয়ে আমার 5 থেকে 6টা মাস সময় দিতে হইবে। ও বললো যে ঠিক আছে, 6টা মাস সময় দিলাম। আমি ওরে বলছি যে আর যাই হোক, আমি তোমাকে হুট করে নিয়ে বাসায় ঢুকে দিতে পারবো না, সামাজিকভাবে তোমার বাসা থেকে আমার বাসায় নিয়ে আসবো। আর আমি কি করছি, আমি আবার ওর বরিশাল, ওর খালামনির বাসা আছে, তার বাসায় আমরা যাই থাকতাম রাত্রে, আবার বরিশাল বিভিন্ন হোটেলে আবার আমরা থাকতাম। আবার ও যখন গ্রামের বাড়িতে আসতো তখন আবার ওদের বাসায় যাই রাত্রে আবার থাকতাম। এইভাবে আমাদের সংসারই। তার বাড়িতে কোনো সমস্যা নাই? না, তার ফ্যামিলি সবাই জানে ওর বিষয়টা, আর আমার বিষয়টা তার ফ্যামিলি সবাই জানে। তারপর এইভাবে আমাদের চলতে থাকে, এইভাবে আমাদের অনেকটা মাস চলতে থাকে। পরে ও কি করছে, ও কলেজে ভর্তি হয়, অনার্স ফার্স্ট ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। একদিন ভাইয়া ওরা আমি বলতেছিলাম, আমার কেন জানি মানে একটু খারাপ লাগতেছিল, ওর নাম্বার হঠাৎ করে দেখি যেন ব্যস্ত, বা একটু মেসেজ সিন করতে একটু লেট করে। তারপর ওরে আমি বলি যে তুমি কি কোনো ছেলের সাথে বরিশাল রিলেশন করো? ও আপনি কি কোনো খবর পেয়েছেন? না, ও মানে মেসেজ সিন করতে লেট করে, তারপর ফোন কয়েকটা দিলে ধরে না। তখন ওরে আমি জিজ্ঞেস করি, তুমি কি বরিশাল শহরে কোনো ছেলের সাথে রিলেশন করো? ও বলছে যে না, আমি বরিশাল কোনো ছেলের সাথে রিলেশন কেন করব, তুমি তো আমার স্বামী, তুমি তো আসো। ঠিক আছে, তখন আমি ওরা আরো বেশি বিশ্বাস করতাম। আর আমি ওরে এতটা বেশি বিশ্বাস করতাম, ও বরিশাল কোন বাসায় থাকে, কার সাথে থাকে, কোন রুমমেটের সাথে থাকে, কোথায় যায়, কোথায় চলাফেরা করে, এসব ব্যাপারে আমি কোনো কেয়ারই করতাম না। পরে ওইসে এইভাবে চলতে থাকে, 7 থেকে 8টা মাস চলতে থাকে। পরে আমি কি করছি, আমার বাসা সবাইরে জানাইছি। প্রথম অবস্থায় রাজি ছিল না, যে না ওর এক জায়গায় বিয়ে হয়েছে, আবার তুমি ওরে বিয়ে করছো, এটা কিভাবে সম্ভব। আমার পরিবার সবাই বলতে আছে। পরে আমি যেইভাবেই হোক আমার বাসার সবাই এক পর্যায়ে আমি ম্যানেজ করার পরে ওরে আমি বলি, তোমার ডিসিশনকে আমি তো তোমার রিসেন্টলি আমার বাসায় নিয়ে আসতে চাই সামাজিকভাবে। ভাই ওর সাথে সাথে আমার সাথে ফোল্ডি, দিল। ও আমার বলতেছে তুমি যে আমার বিয়ে করছো, এটা প্রমাণ কি? আমি বললাম যে আমি ঢাকাতে তোমার বিয়ে করছি, তোমার মামি সাক্ষী ছিল, তোমার আম্মু ছিল সাথে, বিয়ের সময় কাজী অফিসে বিয়ে করছি, কাজীরা ছিল। পরে আমার বলতেছে যে তোমার যদি কাগজ যদি থাকে তুমি কাগজ দেখো। আমি বলছি যে আমি বিদেশ যাওয়ার পরেই তো তোমরা কাগজ উঠে নিয়ে এসো 3 মাস পরে। ও পুরো বিয়েটি অস্বীকার করে। ও বলতেছে যে না, কোনো বিয়ে হয় নাই, তুমি আমার নামে মিথ্যা অপবাদ দাও, এই মিথ্যা অপবাদ দাও, ওইটা করো এটা করো, তোমার নামে মানহানি মামলা দিমু, ওইটা করবো এটা করবো। আমাকে এক পর্যায়ে ভয় দেখানো শুরু করছে। আমি ভাই একেবারে নামাজ পড়ি আল্লাহর কাছে, কান্না করে শুরু করে দিছি। কার পিছনে এতগুলো টাকা নষ্ট করলাম, আমি 1000 টাকা নষ্ট করলাম। সৌদি আরব টাকা অবস্থায় টাকা দিলাম, দেশে আসিয়া তখন আবার বরিশাল রেখা পড়াইতেছিলাম, তখন টাকা দিলাম কার পিছনে। পরে ও যখন অস্বীকার করে তখন আমি ওই কাজী অফিসে যাই, তখন আমি ওই জায়গা থেকে কাগজ সংগ্রহ করি। কাগজ সংগ্রহ করে ওদের আমি জানাই যে আমি কাগজ সংগ্রহ করছি। আমার স্ত্রীকে আমি জানাই। ও তখন বলতে আছে যে তাহলে এই কাগজটা ভুয়া কাগজ। আমি বলছি কেন ভুয়া হবে, আমাদের বিয়ে হয়েছে, এটা সরকারি রেজিস্টার খাতায় সব লিপিবদ্ধ, বালাম খাতায় সব লিপিবদ্ধ, তাহলে এটাকে কেন ভুয়া হবে। তখন আমি ওর বাসায় আমি ওর আব্বু আম্মুরে জানাই। ওর আব্বু আম্মু তো আমার বিয়ের প্রথম থেকেই জানে। পরে আমি ওর আব্বু আম্মুরে জানাই। ওর আব্বু আম্মু আবার ওরে আবার শাসন করা শুরু করে, যেন কি ব্যাপার, তোমারে প্রথম এক জায়গায় বিয়ে দিছে, তুমি ওই জায়গা থেকে চলে আইছো, আবার তুমি ওর কাছে বিয়া বইছো, এখন আবার নতুন করিয়া শুরু করছো, কি ব্যাপার। পরে ও বলতেছে যেন ও আমার কাছে আসবে না, ওরে যদি আমার কাছে যদি দেয় তাহলে ও আত্মহত্যা করবে। পরবর্তীতে তার ফ্যামিলিও আমার কাছে দিতে চাইতেছে না, যেহেতু তাদের মেয়ে চাচ্ছে না, সেই কারণে তারও রাজি না। পরে শেষমেশ এখন কি অবস্থা? আমি শুধু আমার যে শাশুড়ি বলছি, পৃথিবীর যদি সব যদি আমার সাথে যদি বেইমানি করে, তাহলে তো আপনি আমার সাথে বেইমানি করতে পারেন না, কারণ আপনি প্রথম থেকে ওর সাথে আমার রিলেশন সেটা আপনি জানেন। ও আরেকটা ফ্যামিলি থেকে আরেকটা বিয়ে সংসার ভাঙ্গে আমার কাছে আইছে, এটাও আপনি জানেন। ও আমার কাছে বিয়ে বইছে, এটাও আপনি জানেন। সবকিছু আপনি জানেন। পৃথিবীর সব আমার সাথে বেইমানি করলো, আপনি আমার সাথে বেইমানি করতে পারেন না। আর আমার যে ওয়াইফ, ওর সাথে আমার লাস্ট 15 দিন আগে কথা হয়েছে। ও আমার বলতে আছে যে আমি আজকে অনার্স ফার্স্ট ইয়ারে পড়া পর্যন্ত
তোর সবচেয়ে অবদান, তোর সবচেয়ে বেশি। আমি ওরা বলছি, তুই আমার বোন, তুই আমার লগে বেইমানি করিস না। পৃথিবী তুই সব আমার লগে বেইমানি করে, তুই আমার লগে বেইমানি করিস না, তাহলে কিন্তু আমি বাঁচুম না। আমি তোর প্রতি দুর্বল, এটা তুই জানোস, এটা সবাই জানে। আমি তোর পাগলের মতন ভালোবাসি, তুই আমার লগে বেইমানি করিস না। পরে এখন আমার এক বান্ধবীর কাছ থেকে শুনলাম ও নাকি একটা ছেলের সাথে রিলেশন। মানে এখনো সে আপনার সংসারে আসতে চায় না। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, যাকে নিয়ে কথা হচ্ছে উনি কথা বলতে চাইলে অবশ্যই আমাদের 01707082470 এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনি অবশ্যই আপনার মতামত ব্যক্ত করার সুযোগ পাবেন। ভাইয়া পাগলের মতন ভালোবাসি, এখন পর্যন্ত আমাদের ডিভোর্স হয় নাই। কাবির নামার কাগজ নিয়ে ঘুরছেন, আপনি এখনো ওই মেয়েকেই চান? আমি ওরে পাগলের মতন ভালোবাসি ভাইয়া, ওরে কোন ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি ওরে আনছি। আপনার জন্য আমার মর্মাহত। আপনি নিজেকে সামলে ওঠেন। আপনার জীবনটাকে এভাবে নষ্ট হতে দেওয়া ঠিক হবে না। আপনি আবার প্রবাসে যাবেন না? ভাইয়া আমি প্রবাস থেকে ছুটিতে আসছিলাম 4 মাসের ছুটিতে আসার পরে আমি আর যাই নাই। এইগুলো নিয়ে ঘুরছেন রাস্তা রাস্তা, পথে পথে। এখন আমার ভাই, আমার জীবনটাই, আমার লাইফটাই এখন শেষ হয়ে গেছে। প্রবাসের জীবন বাদ দিয়ে এখন পথে পথে বউ খুঁজে বেড়াচ্ছেন। আমার লাইফটাই, আমি যদি ওর সাথে যদি একটু যদি কথা বলতে পারতাম, আমি বলতাম তুই তো আমার স্বাস্থ্য বোন ছিলি, আমার তারপর আমার ওয়াইফ হইলি, আমার বউ হইলি, তাহলে আমার কেন বারবার তুই ধোকা দিলি? একটা মানুষ কয়বার সব হয়, আমার তো তুই বারবার তুই ধোকা দিলি, বারবার আমার সাথে প্রতারণা করলি, তুই আমার সাথে রিলেশন করে অন্য ছেলেকে বিয়ে করলি, আবার ওই জায়গা থেকে আসি আবার আমার বিয়ে করলি, এখন আবার আমার সাথে প্রতারণা করতে আসস। তাহলে আমাকে কেন বারবার তুই প্রতারণা হইতে পালাইলি? আমার কেন বারবার তুই প্রতারণা হইতে পালাইলি? আমি তো তোর পাগলের মতন ভালোবাসি। তোর জন্য আমার দরজা চিরজীবনের জন্য খোলা, তোর জন্য। তুই যখনই ইচ্ছা তখনই আসতে পারবি, তোর জন্য আমার দরজা চিরজীবনের জন্য খোলা। দরজাটা বন্ধ করে ফেলেন। আমাদের লাভগুরু স্টুডিও থেকে আমরা যেটা বলতে পারি, প্রথম আপনি ভুল সেটা করেছেন যখন আপনার স্ত্রী, যাকে আপনি বিয়ে করেছেন, অন্যের সংসার থেকে ভাগিয়ে নিয়ে এসে আপনার কারণেই সে, আপনার ভরসা পেয়েই সে ওই সংসার থেকে আপনার কাছে চলে এসেছিল। তো যেদিন আপনি এই কাজটা করেছেন সেদিন আপনি জীবনের বড় ভুল করেছেন, এবং আপনার আজকের যে পরিণতি, এটার জন্য ওই দিনের ওই সিদ্ধান্তটা দায়ী। এটা অনেক বড় অন্যায়। ওই মানুষটার কোনো দোষী ছিল না। এটা ছিল আপনার প্রথম এবং প্রধান ভুল, যেই ভুলের কারণে জীবনে আপনার এই প্রায়শ্চিত্ত করতে হচ্ছে এবং আরও করতে হবে। যত দ্রুত সম্ভব নিজেকে শোধরান, সামলান এবং ওই চ্যাপ্টার ক্লোজ করে দেন। প্রবাসে যদি যাওয়ার ব্যবস্থা থাকে, কালকেই ফ্লাইট টিকিট কেটে চলে যান। আপনার জীবনের জন্য ভালো হবে। জীবনে চলার পথে এই বাস্তবতা মেনে নেন, আবেগ ঝেড়ে ফেলুন। আপনি একজন পুরুষ মানুষ, সুস্থ সবল একজন মানুষ, কাজে মনোযোগী হন। জীবনসঙ্গিনী বাছাই করতে গিয়ে আপনি যে ভুল করেছেন, সেই ভুলটাকে আর লম্বা হতে দিয়েন না। আপনার কারণে আমার বিশ্বাস আপনার পরিবারও লজ্জিত। আপনি এখন পর্যন্ত যা কিছু করে বেড়াচ্ছেন, এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। আপনি নিজেকে শুধরে ফেলার চেষ্টা করেন। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল, আপনি যেন সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন। আর খুব ভালো হয় যদি আপনি ইসলাম ধর্ম অনুসারী হয়ে থাকেন, নামাজ কালাম পড়েন, তাহলে নিজের ধৈর্য ধরতে সুবিধা হবে, সঠিক পথ চিনতে সুবিধা হবে। আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।